গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত, প্রাণ গেল 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর, গুরুতর আহত আরও 2 জন ময়মনসিংহ মেডিকেলে। মাঠ পর্যায়ে দল গোছাতে জেলা পর্যায়ে কাউন্সিল শুরু বিএনপির, 1.5 যুগ পর চুয়াডাঙ্গায় দ্বিবার্ষিক সম্মেলন। অভ্যুত্থানে গুলিবিদ্ধ আরও একজনকে পাঠানো হলো ব্যাংকক। বরিশালে ৭৯ শহীদ পরিবারকে জুলাই ফাউন্ডেশনের অনুদান। এবং সরকারের আশ্বাস না পেলে রাস্তায় থেকেই দাবি আদায়ের ঘোষণা রিকশা ইজি বাইক চালকদের। কাল প্রেস ক্লাবের সামনে অবস্থান। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। মাঠ পর্যায়ে দল গোছাতে জেলা পর্যায়ে কাউন্সিল শুরু করেছে বিএনপি। চুয়াডাঙ্গা চলছে দলটির জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন। যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই মুহূর্তে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বন্ধুগণ, এটা একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা, অন্যদিকে সবচেয়ে কষ্টের কথা, দুঃখের কথা, আশঙ্কার কথা যে রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে সে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনার গায়েবী মামলা মনে নাই? একটা ঘটনা ঘটুক আর না ঘটুক, মামলা দিয়েই সাথে সাথে 1005 জনের নাম, 2000 অজ্ঞাতনামা, আর ওই সঙ্গে লোকজনকে ঢুকিয়ে বাণিজ্য করা, অন্যদিকে হয়রানি করা, তাই না? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, রহমত যে আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। আজকে আমরা সেই মানুষগুলোকে দেখতে পাই না, আমরা সেই চেহারাগুলোকে দেখতে পাচ্ছি না, কারণ তারা জনগণের রোষে দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটা অভিযোগ আছে, সবাই বলছে পুলিশ কাজ করছে না। পুলিশ কাজ করবে কোত্থেকে? পুলিশকে যেভাবে এই আওয়ামীরা ব্যবহার করেছে, সরকার ব্যবহার করেছে, এটা কোন গণতান্ত্রিক দেশে ব্যবহার করতে পারে না। বন্ধুগণ, সেই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে এসেছি। আমাদের আজকে একটা সম্মেলন, দলের সম্মেলন, এবং 16 বছর পরে চুয়াডাঙ্গাতে সম্মেলন হচ্ছে। আমরা সবাই জানি যে আমাদের দল বাংলাদেশ জাতীয় দল, আমাকে পানি দিয়ে তুলে দিও, জাতীয় দল প্রতিষ্ঠা করেছিলেন কে মনে আছে? কে? জোরে বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তাই না? তিনি বাংলাদেশ জাতীয় দল প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? কি উদ্দেশ্যে করেছিলেন? তার আগে 1975 সালের আগে এই আওয়ামী লীগ তার সেই ক্ষমতায় ছিল। তখন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি অবিসংবাদী নেতা। তার বিরুদ্ধে একটা কথা, তার বাইরে একটা কথা বলার কোন উপায় ছিল না। এবং তখনও একটা ভয়াবহ বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছে। এই যে কিছুক্ষণ আগে দুদু বললেন যে তাকে প্রায় 1 বছর কারাগারে থাকতে হয়েছে, শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে। শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা এলাকাতে 1000 লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সারা বাংলাদেশে 30,000-এর উপরও তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে, শুধু বিরোধিতা করা হয়েছে। এবং রক্ষী বাহিনী নামে একটা নতুন বাহিনী তৈরি করা হয়েছিল। আমি চেয়ারম্যান সরকার থেকে অনুমতি দেব, এই কথাগুলো বলা প্রয়োজন। আমরা ভুলে যাই সেই ন্যারেটিভটাকে
সেই বয়ানকে যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের অবধারণা করেন। চুয়াডাঙ্গা চলছে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, সেখানে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিকনিকে যাওয়ার পথে বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 2 শিক্ষার্থী। তাদেরকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকাল 11টায় গাজীপুরের শ্রীপুরে উদয়খালীতে এই ঘটনা ঘটে। 6টি বাসে করে শ্রীপুরের একটি রিসোর্টে যাচ্ছিলেন 460 জন শিক্ষার্থী। বিস্তারিত প্রতিবেদনে। পিকনিকে যাওয়ার আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে বেদনায়। বন্ধু ও স্বজনদের আহাজারিতে ভারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস। গাজীপুরে বিআরটিসির দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। শনিবার সকালে 6টি বাসে করে শ্রীপুরের পিকনিক স্পটে যাচ্ছিলেন গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থীরা। উদয়খালী এলাকায় দোতলা বাস ঘোরানোর সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের সঙ্গে লেগে গাড়ির ভেতরে ধোঁয়া উঠতে থাকে। এ সময় এক শিক্ষার্থীর শরীরে আগুন লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। বাসে হচ্ছে কারেন্ট ফ্লো হয়েছে, তো ওখানে দরজায় যারা দাঁড়ায় ছিল ওরা সবাই আর কি মানে মারা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আহতদের মধ্যে 4 জনকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করা হয়। আমাদের হাসপাতালে আরও 2 জন আহত অবস্থায় আসে। তার মধ্যে একজন হলো কাবিদুল ইসলাম আলিফ, তার বয়স 22 বছর, এবং আরেকজন নাফিস আলম, তার বয়স 22 বছর। তো যে 3 জন ব্রড ডেড এসেছে তাদের বডি আমরা আমাদের মর্গে রেখে দিয়েছি এবং আমরা এই সমস্ত বডি পুলিশকে হস্তান্তর করব। তারপরে যেভাবে আইনি প্রক্রিয়া আছে সেভাবে সেটা চলবে। পুলিশ বলছে এই ঘটনায় কারো গাফলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিবারকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তা। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবে করে দেব। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্ত বেড়ে আসবে যে কার কি গাফিলতি ছিল। এই ঘটনায় শোক নেমে এসেছে শিক্ষার্থীদের মাঝে। তামজিদ মির্জা, এখন। আহত 2 শিক্ষার্থীর সবশেষ অবস্থা জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, হতাহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে কিনা জানাবেন। একই সঙ্গে যারা আহত তাদের চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? মুক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির যে আহত শিক্ষার্থী যারা এখানে ভর্তি হয়েছেন তাদের কিন্তু চিকিৎসা চলছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে তাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতালের যিনি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তারা যখন এই দুর্ঘটনার ঘটনাটি জানতে পারেন তখন থেকেই কিন্তু তারা আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিলেন, অর্থাৎ যাদেরকে হাসপাতালে আনা হয়েছে সাথে সাথেই তাদের চিকিৎসা শুরু হয়েছে এবং প্রথম দফায় এখানে 4 জনকে আনা হয়। 4 জনের মধ্যে 3 জনই মৃত ছিল এবং আলিফ নামে এক শিক্ষার্থী আহত ছিল, তাকে সার্জারি 6 নম্বর ওয়ার্ডের যে সার্জারি বিভাগ রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে। এর কিছুক্ষণ পর আরেকজন শিক্ষার্থী আসে। এই 2 জন শিক্ষার্থীর কিন্তু এখন মূল চিকিৎসা চলছে মূলত এবং 3 জন নিহত হয়েছেন। তাদের লাশ কিন্তু এই আমাদের পেছনে যে হাসপাতালের লাশ ঘর রয়েছে সেখানে রাখা হয়েছে এবং সেই লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং আমরা এই হাসপাতালে কিন্তু কিছুক্ষণ আগে গাজীপুরের যে আইইউটির উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি এসেছেন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যারা নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করেছেন। তিনি যেটি বলেছেন যে 3 জন শিক্ষার্থী নিহত হয়েছেন, তাদের একজনের নাম মীর মুজাম্মেল নাইম এবং জুবায়ের আলম সাকিব এবং মুফতাসির রহমান, এই 3 জন কিন্তু নিহত হয়েছেন। এর মধ্যে মীর মুজাম্মেল নাইমের বাড়ি হচ্ছে ফেনীর মাস্টারপাড়া এলাকার, তার পিতার নাম মোতাহার হোসেন, এবং জুবায়ের আলম রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাবো এলাকার বাসিন্দা, তার বাবার নাম জাহাঙ্গীর আলম, এবং আরেকজন যিনি নিহত হয়েছেন মুফতাসির রহমান, তার বাড়ি রংপুর এবং তিনি রংপুরের ইমতিয়াজুর রহমানের ছেলে বলে আমরা জানতে পেরেছি। এবং যে 2 জন আহত হয়েছেন এর মধ্যে একজন হলেন মিরপুরের কাজীপাড়া এলাকার কাবিদুল ইসলাম আলিফ এবং ঢাকার কামরাঙ্গীরচর এলাকার নাফিস খান।
এই দুইজন কিন্তু এখানে চিকিৎসা চলছে। এরা গাজীপুরের যে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির মেকানিক্যাল এবং প্রোডাকশন ডিপার্টমেন্ট রয়েছে সেই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, এবং এখন কিন্তু এখানে লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া, কাগজপত্র রেডি করা, সেগুলো কিন্তু করছে পুলিশ সদস্য এবং হাসপাতাল কর্তৃপক্ষরা। এবং এই কার্যক্রম শেষ হলেই কিন্তু তাদেরকে যারা স্বজন এসেছেন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই 3টি মরদেহ কিন্তু বুঝিয়ে দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আইইউটির যে পিকনিকের বাসে দুর্ঘটনা ঘটেছে, আহত হয়েছেন 2 শিক্ষার্থী, তাদের চিকিৎসার সবশেষ তথ্য জানাচ্ছিলেন হারুনুর রশিদ। জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ বাবুকে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলো থাইল্যান্ডে। ব্যাংককের বেজথানি হাসপাতালে চিকিৎসা হবে তার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহতদের শুধু বিদেশে চিকিৎসাই নয়, পুনর্বাসনেরও ব্যবস্থা করবে সরকার। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। জুলাই শেষ ভাগ, তখন কোটা সংস্কারের আন্দোলন গড়িয়েছে রাজপথে। আন্দোলন থামাতে বুলেটকেই বেছে নিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। একের পর এক মৃত্যু আর আইনশৃঙ্খলা বাহিনীর বেপরোয়া হামলার কথা শুনে ঘরে বসে থাকতে পারেননি 36 বছরের বাবু। ছাপাখানার কর্মচারী হয়েও শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন তিনি। শনির আখড়ার বাসা থেকে নিয়মিত অংশ নিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে। 20 জুলাই যাত্রাবাড়িতে শিক্ষার্থীদের মিছিলে যোগ দেন বাবু। গলি থেকে মিছিল উঠে যায় প্রধান সড়কে। এ সময় হেলিকপ্টারের টহল। হঠাৎ হেলিকপ্টার থেকে শুরু হয় গুলি। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হয়ে রাস্তায় ছিটকে পড়েন। রক্তে ভিজে যায় রাস্তা। সেখান থেকে বাবুকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে, পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 1 মাস পর তাকে বিএসএমএমইউতে স্থানান্তরিত করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় উচ্চতর চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন বাবু। থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। প্রথম মুদ্রাতে রাখছিলাম, 1 মাস কিছু হয় নাই, পরে সেনাবাহিনীর মাধ্যমে আমি রেফার করছি পিজিতে। পিজি থেকে এখন ডাইরেক্টর থাইল্যান্ডে পাঠাচ্ছি। এখানে আইসিইউতে ছিল 5 দিন বিএসএমএর মধ্যে, আর এর আগে থেকেও ভর্তি ছিল। এখন ওনাকে উচ্চতর চিকিৎসার জন্য থাইল্যান্ড ব্যাংকক বেজস্থান হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। বিমানবন্দরে বাবুকে বিদায় জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, শুধু বিদেশে চিকিৎসা নয়, আহতদের পুনর্বাসনেরও ব্যবস্থা করবে সরকার। একটা বোর্ড করেছে এবং তারা মনে করছেন যে আরো হায়ার সেন্টারে তার চিকিৎসা হওয়া উচিত। বিশেষ করে পায়খানার জন্য যেগুলো আসছে সেগুলো যাতে ইনফেকশন হয়ে যায়। অপারেশন শুধু যে করলে রেজাল্ট পাওয়া যাবে তা না, এখন যেগুলো ইনফেকশন কন্ট্রোল করতে হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে শরীরে, এবং সেটা কিন্তু পুষ্টি দ্বারা সম্ভব। তো তার এখন যে অবস্থায় সে খেলেই বের হয়ে যাচ্ছে, এই পুষ্টিটা কোনোভাবে তার শরীরে কাজে লাগছে না। এইসব কারণে তাকে আমরা থাইল্যান্ডে পাঠানো হচ্ছে। এ নিয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত 6 জনকে থাইল্যান্ডে পাঠানো হলো। আরও অনেককেই পাঠানোর প্রক্রিয়া চলছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বরিশাল বিভাগের ৭৯ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তবে আন্দোলনরত জনতার উপর গুলির নির্দেশদাতাদের দ্রুত বিচারের দাবিও তাদের। আর হাসিনার দোসরদের নির্মূল করতে না পারলে ফের ষড়যন্ত্র করবে বলে সতর্ক করেছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। আমিনুল ইসলামের ছবিতে আর জানাচ্ছেন অমিত হাসান। জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ আলামিন রনির 19 দিনের শিশু রোজা আক্তার জন্মের পরে দেখার সুযোগ পায়নি বাবাকে। সন্তান কোলে আর্থিক সহায়তার চেক নিচ্ছেন রনির স্ত্রী মিম আক্তার। শনিবার সকালে বরিশালের শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়। শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, গণঅভ্যুত্থানে যারা গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আমার 3টে বাচ্চা, ওরা কাদের বাবা বলে, ওরা ওদেরকে দেখ, ওরা কাকে বাবা বলে ডাকবে, ওরা তো কাউকে বাবা বলে ডাকতে পারবে না। আমার স্বামী মারা যাওয়ার 4 মাস পর আমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। আমার স্বামী কোনো রাজনীতি দলনীতি কিছুর সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে কেন হত্যা করা হলো, এই হত্যার বিচার চাই আমরা। ওই ছেলে আবার আছে, হারা কামাই করে না, হারা সটকি কাম করে, হাত দিয়ে কোনো সংসার চলে না। ওই ছেলে আমার সম্পূর্ণ জায়গায়।
বরিশাল বিভাগের ৭৯ জন শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়। প্রতিটি শহীদ পরিবার থেকে একজন সদস্যের সরকারি চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তাদের যে কোনো যৌক্তিক প্রয়োজনে আমরা যে কোনো কিছু করতে সবসময় আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমরা যে কোনো সরকার কিংবা এই বাংলাদেশ তাদের সাথে তাদের পাশে থাকতে দায়বদ্ধ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আমাদের উপরে এই আস্থাটুকু রাখবেন, এই ধৈর্যটুকু অনুগ্রহ করে সন্তান হিসেবে হোক, ছেলে মনে করে হোক আমাদের প্রতি রাখবেন। শহীদ পরিবারের পাশাপাশি গণঅভ্যুত্থানে আহত সবাইকে সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। জুলাই শহীদ স্মৃতি কাজটা শুরু করেছে আমাদের সার্জিস আলম, উনি বলেছেন যে এটাই শেষ নয়, যতদিন পর্যন্ত এই শহীদ পরিবারের লোকজন থাকবে জুলাই ফাউন্ডেশন তাদের পাশে থাকবেন। আমি কথা দিচ্ছি জেলা প্রশাসন আপনাদের পাশে আছে, সর্বক্ষেত্রে যে কোনো প্রয়োজনে জেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্যমতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে বরিশাল বিভাগে মোট ১৩৪ জন শহীদ হয়েছেন। পর্যায়ক্রমে সবাইকে সহায়তা করা হবে বলে জানান আয়োজকরা। অমিত হাসান, এখন বরিশাল। মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধ নিয়ে পরপর দুদিন অবস্থানের পর ফের নতুন কর্মসূচির ডাক দিল রিকশা ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। সরকার আশ্বাস না দিলে সড়কে থেকেই দাবি আদায়ে কর্মসূচি পালনের কথা জানালেন সংগঠনের নেতারা। রোববার প্রেস ক্লাবের সামনে করবেন গণ অবস্থান। এছাড়া আন্দোলনে চালকদের উপর বহিরাগত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। সানি মৃধার প্রতিবেদন। গত কয়েকদিন ধরে রাজধানীর প্রধান সড়কগুলোতে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। পরপর দুদিন এ নিয়ে সড়কের আন্দোলন সংঘর্ষেও রূপ নেয়। রাজধানীতে রেলপথ ও সড়কে অবরোধে ভোগান্তিতেও পড়েছে সাধারণ মানুষ। ১৯ নভেম্বর মহানগরীতে অটোরিকশা বা ব্যাটারি চালিত যানবাহন বন্ধে আদালত নির্দেশ দেওয়ার পরই এমন কর্মসূচি পালন করে আসছে। এমন প্রেক্ষাপটে শনিবার পুরানো পল্টনে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। জানায় আদালতের রায় স্থগিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। যান্ত্রিক উৎকর্ষতার যুগে উন্নত বিশ্বে যখন পশু দিয়ে অতি পরিশ্রমের কাজ করাকে নিরুৎসাহিত করা হয়, যেখানে জীবিকার তাগিদে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ ভারবাহী পশুর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে, তাই রিকশার যান্ত্রিকীকরণ একটি আবশ্যিক মানবিক কর্তব্য। ব্যাটারি চালিত যানবাহন চালকদের চলমান আন্দোলনে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটে, যেখানে রিকশা চালকরাও আহত হন। এই হামলায় জড়িত বহিরাগতদের আইনের আওতায় আনার দাবি জানায় সংগঠনটি। পাশাপাশি আটক ও গ্রেফতারকৃত সকল চালকদের দ্রুত মুক্তি দেওয়ারও দাবি জানান তারা। অবিলম্বে এই ১২ দফা বাস্তবায়নের করার উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে স্থায়ীভাবে ব্যাটারি চালিত যানবাহন এবং এর সাথে যুক্ত ৬০ লক্ষ মানুষের জীবনের যে সংকট, এই সংকট নিরসন করবে। রাজধানীর সড়কে দাপিয়ে বেড়ানো এসব বাহনের নেই কোনো রুট পারমিট ও লাইসেন্স। ফলে রুট পারমিট সহ এই বাহনটির চালকদের লাইসেন্স প্রদানের দাবি করেন তারা। সেই সাথে সরকারের কাছে ১২ দফা দাবিও জানায় সংগঠনটি। দাবি আদায়ে রবিবার বেলা ১১টায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করবে রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। সানি মৃধা, এখন ঢাকা। মাঠে মাঠে ধান কাটা উৎসব, পিঠা পুলি পায়েসে চলছে নবান্নের আয়োজন। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত, ইভিএম বনাম অনলাইন ভোট, হলফনামা যাচাই বাছাই ও না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তাবনা দেওয়া হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় কমিটির সদস্য তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত বলে মন্তব্য করেন। এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে
ওনারা যদি স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার, তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি আর কি। পাকিস্তান বিরোধী কথা বলে এখন বাংলাদেশে যে জেলা পরিষদ নির্বাচন যেটি চালু করা হয়েছে সেটি বাতিল করে দেওয়া। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়, এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমরাও ভাবছি। বছরে দেশে প্রসাধনী পণ্যের প্রবৃদ্ধি 8 থেকে 10% পর্যন্ত, যার সাথে তাল মিলিয়ে গড়ে উঠেছে দেশীয় প্রসাধনী প্রতিষ্ঠান, যেখানে উৎপাদিত হচ্ছে বিশ্বমানের পণ্য। তবে আকর্ষণীয় অনলাইন বিজ্ঞাপন আর বিদেশি মোড়কে নকল পণ্যে সয়লাভ প্রসাধনী বাজার, যাতে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। খাত সংশ্লিষ্টরা বলছেন, আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি সমন্বিত নীতি সহায়তায় পারে এই শিল্পকে সমৃদ্ধ করতে। সিফাত শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত। বোনেরা দেখতে পারতাছো আমি কত সুন্দর করে সাজতেছি, আর যেন সবজি বিক্রির বিজ্ঞাপন, যত বেশি তত পুষ্টি। অনলাইনে পাতা উল্টালেই যেন হরেক পদের হকার, উপস্থাপনাও চটকদার। রিঙ্কেল প্রবলেম, চামড়া কুঁচকে দেওয়ার যে সমস্যা রয়েছে, সেই ত্বকে কি কি করবে সেটা লেখা রয়েছে এই সাইটটাতে, ইনগ্রেডিয়েন্ট গুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসাধনীর এমন রংচটা প্রদর্শনী আর আশ্বাসে আটকে যান অনেকেই। তরুণদের চাওয়া এসবের লাগাম টানা হোক। ফেসবুকে ঢুকলে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই স্ক্রল করলে আমরা হোয়াইটনিং ক্রিমের অ্যাডভার্টাইজগুলো দেখে থাকি। হ্যাঁ, আমার বান্ধবীদের মধ্যে যারা অনেকে এটা কিনেছেন, এই হোয়াইটনিং ক্রিমগুলো ব্যবহার করেছেন, দেখে তাদের স্কিনে অনেক প্রবলেম দেখা দেয়, যার জন্য তারা কিনেছে, উল্টো তাদের আরো ক্ষতি হয়ে যায়। চোখে শুধু অনলাইন নয়, যাচাই বাছাইয়ের পরও ঠকতে হচ্ছে ভোক্তাদের। মুখে সানস্ক্রিন মেখে চোখের ক্ষতিতে পড়েন হুমায়রা। সান থেকে প্রোটেকশন পেতে আমি সানস্ক্রিন ইউজ করছি, কিন্তু সেটা থেকে যে আমার চোখের বড় রকম একটা ক্ষতি হতে পারে আমিও ভাবিনি। ডাক্তাররা বলছেন যে আপনি যদি মানে আরেকটু দেরি করে আসতেন, সেক্ষেত্রে আপনার চোখের বড় ধরনের কোনো একটা ক্ষতি হতে পারত। চিকিৎসকরা বলছেন, ত্বকের সমস্যায় ভোগা 50% নারী নকল প্রসাধনী ব্যবহার করেন। আমি বলবো মোর দেন 50% পেশেন্ট ওই ধরনের ক্রিম মেখে আসে, এবং আসার পরে এত সমস্যা নিয়ে আসে, যখন এটা নিয়ে আমরা নিজেরাই হিমশিম খেয়ে যাই যে আসলে কি করব। অনেক দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা হয়ে যায়। তবে আছে ভিন্ন চিত্র, রয়েছে নির্ভরযোগ্য দেশীয় প্রতিষ্ঠান। সুযোগ থাকছে ত্বক অনুযায়ী পণ্য কেনার। এক ছাদের নিচে সকল মানের পণ্য পাওয়াতে খুশি ক্রেতারাও। আমাদের স্কিন অ্যানালাইজারটা আপনার স্কিনটা হচ্ছে 8 ভাবে এক্সরে করে পার্সেন্টেজ অনুযায়ী দেখিয়ে দিচ্ছি কি প্রবলেমসগুলো আছে, এবং সেই প্রবলেম অনুযায়ী আপনি হচ্ছে আমাদের অ্যানালাইজারটা আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করে দিচ্ছে। ক্রিম দেখা যাচ্ছে 2600 3000 দিয়ে ইউজ করছি, সেরকমই অনেকটা ক্রিম আমাদের হচ্ছে 890 থেকে স্টার্ট হচ্ছে, 600তেও পেয়ে যাবেন অনেক ভালো ভালো ক্রিম। প্রসাধনী খাত সংশ্লিষ্টরা বলছেন, বছরে এর প্রবৃদ্ধি বাড়ছে 8 থেকে 10% হারে। 2027 সালে এ খাতের প্রবৃদ্ধি দ্বিগুণ হওয়ার আশা তাদের। তবে আমদানি নির্ভরতা কমাতে দরকার নীতি সহায়তা। উৎপাদন ক্ষমতাও বাড়তেছে, আর এটার অর্থনীতির একটা বড় একটা অপরচুনিটি অলরেডি আমাদের হাতছানি দিচ্ছে। যেরকম গার্মেন্টস শিল্প আমাদের বাংলাদেশে একটা ভালো জায়গা আছে, ঠিক আমি আশা করি যে এই শিল্পটা কিন্তু সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। বলা হয়ে থাকে যে প্রায় $3 বিলিয়ন ডলারের একটা মার্কেট, এবং 8 to 10% হারে গ্রো করছে। বাংলাদেশে আমার যে প্রোডাকশন ফ্যাসিলিটি, আমি বলবো ওয়ান অফ দ্য বিগেস্ট ইন সাউথ ইস্ট এশিয়া। সমন্বিতভাবে কোনো একটা নীতি তৈরি করতে হবে। লোকাল কোম্পানিগুলি কিন্তু অ্যারাউন্ড 30%-এর মতো কন্ট্রিবিউট করে, 30-32%, যেটা প্রায় 3% বেড়ে গেছে। তো এটা খুব গুড নিউজ। তার মানে লোকাল কোম্পানিগুলি আরও কম্পিটিটিভ হচ্ছে। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, কেউ দেশীয় পণ্য উৎপাদন করতে চাইলে তাকে সহযোগিতা করবে সরকার, তবে নৈতিক জায়গায় থাকতে হবে স্বচ্ছ। যদি দেশীয় পণ্য উৎপাদন করেন তাকে সরকার উৎসাহিত করবে, এখানে সরকারের উৎসাহের কার্পণ্য নেই, এবং প্রয়োজনে ব্যাংকিং চ্যানেলে বা অন্য চ্যানেলে সাহায্য করে আসছে, করে থাকবে, এটা চলমান আছে। অর্থনীতিবিদরা মনে করছেন, দেশীয় কসমেটিক্সের রপ্তানি বাড়াতে পণ্যে আনতে হবে বৈচিত্র্যতা। দেশের জন্য এক ধরনের ডিজাইন এবং বিদেশের জন্য এক ধরনের ডিজাইন, দুইটার মধ্যে রাখতে হবে। প্লাস এই প্রোডাক্ট যদি আমার হালাল করা যায়, তাহলে আমরা মুসলিম মার্কেটগুলো ধরতে পারবো।
এই স্কিন অ্যানালাইজারের মাধ্যমে খুব সহজেই ত্বকের ধরন এবং সমস্যা চিহ্নিত করা যায়। তবে বাংলাদেশিরা যে বিদেশি পণ্য ব্যবহার করে তার বেশিরভাগই এই বাংলাদেশিদের ত্বক এবং এখানকার আবহাওয়ার উপর নির্ভর করে তৈরি করা হয় না। তাতে বেশিরভাগ সময়ই ত্বকে ব্যবহার করার পর একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। বিশ্লেষকদের মত, এই বিদেশি পণ্য ব্যবহার কমানোর পাশাপাশি দেশীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরও বাংলাদেশিদের ত্বকের উপর নির্ভর করে পণ্য উৎপাদন বাড়াতে হবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। গ্রামে গ্রামে চলছে নতুন ধান ঘরে তোলার উৎসব। অগ্রহায়ণের পিঠাপুলি তৈরিতেও পিছিয়ে নেই গ্রাম বাংলার নারীরা। এ নিয়ে আরও জানাতে বগুড়ার শিবগঞ্জের চাঁদপুর গ্রামে আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, নতুন ধান ঘরে তোলার কি কি আয়োজন সেখানে দেখছেন এবং নবান্নে পিঠাপুলি তৈরির খবরও বিস্তারিত জানতে চাই। বগুড়ার কিন্তু এই অগ্রহায়ণের প্রথম থেকে কিন্তু ধান কাটা মারা শুরু হয় এবং এখানে যে গ্রামগুলোতে রয়েছে সেই গ্রামগুলোর যে মাঠ রয়েছে সে মাঠে কিন্তু কৃষকেরা ধান কাটা মারাই শুরু করেছেন। আমি যেখানটিতে রয়েছি সেখানে কিন্তু কৃষকরা জমি থেকে ধান এনেছেন এবং ধান আনার পরে কিন্তু একটা মারাই যে যন্ত্র, সেই যন্ত্র দেখা যাচ্ছে এবং সেই মারাই যন্ত্র সাহায্যে কিন্তু ধান মারাই করা হয়েছে এবং বস্তায় কিন্তু ধান রাখা হয়েছে। এরপরে যে কিষানীরা তারা এই ধানটাকে বিশেষ করে উষানো যে কাজটি সেটা করার পরে তারা শুকাবেন, শুকার পরে আটা করবেন। এইভাবে কিন্তু তারা আটা করবেন। পিঠাপুলির যে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু করছেন এবং গ্রামে গ্রামে বিশেষ করে নবান্ন দিন থেকে কিন্তু শুরু হয়েছে পিঠাপুলি উৎসব এই এলাকায়। আর আজকেও কিন্তু কয়েকটি স্থানে কিন্তু পিঠাপুলি উৎসব চলছে, বিশেষ করে বগুড়া শহরে চলছে এবং যে গ্রামটিতে আমি রয়েছি সেই গ্রামেও কিন্তু কিছুক্ষণ আগে পিঠাপুলি উৎসব হয়ে গেল। আর এখানে যে ঐতিহ্য সেটি হলো গ্রামে গঞ্জে যখনই নতুন ধান, আমন ধান ওঠে সেই সময়টা কিন্তু কৃষক কিষানি কিন্তু তাদের আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে সবাইকে কিন্তু আমন্ত্রণ করেন এবং সেই আমন্ত্রণের মাধ্যমে কিন্তু মেয়ে জামাই সবাইকে তারা এখানে মাছ ভাত খাওয়ান এবং নতুন চালের যে পিঠাপুলি সেই পিঠাপুলি করেন এবং তাদের কিন্তু খাওয়ান। এমনটি আয়োজন চলে বেশ অনেক বছর আগ থেকে, প্রাচীন কাল থেকে কিন্তু এই যে নবান্ন উৎসব সেটি কিন্তু এই গ্রাম বাংলা হয়ে আসছে এবং এই যে নবান্ন উৎসব সেই নবান্ন উৎসবকে ঘিরে কিন্তু মেলা হয় আশপাশের গ্রামগুলোতে। বিশেষ করে প্রথম দিন নবান্ন অগ্রহায়ণের যে প্রথম তারিখ, সেই তারিখে কিন্তু এই এলাকায় প্রায় বগুড়া জেলাতে 20 থেকে 30টি মেলা এখানে হয়ে গেছে এবং সেই মেলাগুলোতে কিন্তু মাছ থেকে আরম্ভ করে নতুন তরি তরকারি সব কিছু কিন্তু পাওয়া যায়। সেখান থেকে শুরু করেই কিন্তু প্রায় মাসব্যাপী চলে এই উৎসব। সেই উৎসবে কিন্তু এখানে প্রত্যেকটা নারী পুরুষ গরিব ধনী এবং হিন্দু মুসলিম সবাই কিন্তু শরিক হন এই নবান্ন উৎসবকে। এটা সার্বজনীন একটি উৎসব বলা যায়। তো এইভাবে কিন্তু যে গ্রামের যে লোকজন তারা কিন্তু এই নবান্ন উৎসব পালন করে। তো এই ছিল মুক্তি আমার কাছে বগুড়ার এই চাঁদপুর গ্রাম থেকে ধান কাটামারা এবং নবান্ন উৎসবের সর্বশেষ। মাজেদুর রহমান যুক্ত ছিলেন বগুড়া থেকে। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমি স্মরণ করতে চাই বিগত স্বৈরাচার আন্দোলনে আমাদের যে সকল সহকর্মী শহীদ হয়েছেন তাদেরকে। আমি স্মরণ করতে চাই আজকের এই জেলা সম্মেলনে সমগ্র চুয়াডাঙ্গা সহ সমগ্র বাংলাদেশে আমাদের শত হাজারো সহকর্মী যাদেরকে আমরা হারিয়েছি, যে সকল সহকর্মী যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই আমাদের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই 60 লক্ষ নেতাকর্মী যারা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদেরকে, যারা গায়েবী মামলা সহ মিথ্যে মামলার নির্যাতনের শিকার হয়েছেন। সারা দেশে ছড়িয়ে থাকা ছিটিয়ে থাকা আমার সেই 60 লক্ষ সহকর্মীদেরকে আমি স্মরণ করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এই যে এখানে জেলা সম্মেলন, এর লক্ষ্য বা উদ্দেশ্য কি? আমরা কিছুক্ষণ আগে, আমি বক্তব্যের আগে আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে দেশের অতীত বর্তমান এর বহু কথা আমরা জেনেছি, ভবিষ্যৎ সম্পর্কে কিছু আমরা শুনেছি। আমি যেহেতু সেই কথাগুলো হয়ে গিয়েছে, আমি সেই কথাগুলোতে আজকে যাব না, যা আপনারা এর ভেতরে শুনে ফেলেছেন। এখন এই যে আমরা
পর্ব অর্থাৎ ভোট প্রদান বা সম্মেলনের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য ভোট প্রদানের মাধ্যমে বাবু খান বলছিলেন যে দ্বিতীয় যেই পর্বটি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। কি সেই পর্ব? অর্থাৎ ভোট প্রদান বা সম্মেলনের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য ভোট প্রদানের মাধ্যমে আজকের যে 800 কাউন্সিলর, এই কাউন্সিলর বৃন্দ আজকে সিদ্ধান্ত নেবেন যে আগামী 2 বছর যে সাংগঠনিক আমাদের গঠনতন্ত্র মোতাবেক যে সাংগঠনিক মেয়াদ, সেই মেয়াদের জন্য এই 800 কাউন্সিলরের অধিকাংশ কাউন্সিলর তাদেরকে দায়িত্ব প্রদান করবেন। এখন প্রিয় সহকর্মী বৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, কেন আমরা তো চাইলে ইচ্ছে করলে আমাদের গঠনতন্ত্রে সেইটা বলাও আছে, যদি মনে হয় আমরা তাহলে যে কোনো 1 জন 2 জন 5 জন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে বলতে পারি আপনারাই দেখাশোনা করবেন। না, আমরা কিন্তু সেটা করি। আজকে এই যে এতগুলো মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন এই সম্মেলনকে ঘিরে, কেন? ওই যে কথাটি বললাম যে আপনারা এই যে 800 কাউন্সিলরের বাইরেও বহু সহকর্মীবৃন্দ উপস্থিত আছেন, দলের সদস্যরা উপস্থিত আছেন, কিন্তু একটি নিয়ম কারণ আছে, অর্থাৎ এই ভোটার বলি বা কাউন্সিলর বলি, এই মুহূর্তে দেশে যেরকম জনসংখ্যা প্রায় 20 কোটি, কিন্তু ভোটার কিন্তু প্রায় 12 কোটির মতো, পুরো 20 কোটি কিন্তু ভোটার না। ঠিক একইভাবে এখানে বহু নেতাকর্মী উপস্থিত আছেন, কিন্তু কাউন্সিলর হচ্ছেন 800 জন। এই 800 জন মানুষ ঠিক করবেন যে আগামী দিন তারা দলকে পরিচালনা করবেন। কিন্তু কেন এই প্রক্রিয়ার মধ্যে? কারণ আমরা মনে করি এই যে আজকে এখানে সভাপতি কে হবেন, সাধারণ সম্পাদক কে হবেন, সাংগঠনিক সম্পাদক কে হবেন, এই যে 3টি পদে নির্বাচন হবে, এটির অর্থ হচ্ছে যে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি, আমরা দেখেছি, আমরা জানি যে ভোটের মাধ্যমে যখন একজন ব্যক্তি নির্বাচিত হয়ে আসে, সেই ব্যক্তি কতগুলো বিষয়, যতক্ষণ দায়িত্ব থাকে সে কতগুলো বিষয় দেখভাল করে। কি সেটি? যেহেতু সে দলের একটি নেতৃত্বে দায়িত্ব পাচ্ছে, সে দেখভাল করে দলের স্বার্থ, সে দেখভাল করে দলের নেতাকর্মীদের অসুবিধাগুলো, কষ্ট দেখভাল করে, সে দেখভাল করে ঠিকভাবে সাংগঠনিক কার্যক্রমগুলো পালন করা হচ্ছে কিনা, সে দেখভাল করে যে দলের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা, অর্থাৎ দল যে নীতি বা আদর্শে বিশ্বাস করে সেই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। এই ধরনের বিষয়গুলো একজন ব্যক্তি যখন নির্বাচিত হয়ে আসে তখন সে তার দায়িত্ববোধ থেকে এই কাজগুলো করে। এবং যারা কাউন্সিলর বা যারা ভোটার বা যারা সাধারণ নেতাকর্মী, যারা দলের সমর্থক, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নেতা নির্বাচন করতে পারি, সেই নেতা দলের স্বার্থ তারা বিবেচনা করবে। এবং শুধু এটাই নয় প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলরবৃন্দ, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, অর্থাৎ যখন কোনো ব্যক্তি, যখন কোনো সংগঠন এই প্রক্রিয়ার মাধ্যমে, এই যে সম্মেলন হলো, আজকে প্রথম পর্ব হলো, দ্বিতীয় পর্ব ভোটাভুটি হবে, এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আমরা নেতা নির্বাচিত করব আমাদের, এর ফলে কি হবে? এর ফলে আমাদের যে সাংগঠনিক ভিত্তি, এই ভিত্তিটি মজবুত হবে। অর্থাৎ আমরা এই প্রক্রিয়া ফলো করার মাধ্যমে, এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা একদিকে যেরকম ধীরে 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 সঠিক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হব। এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে আমরা যেরকম একদিকে ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে একজনের পরে আরেক নেতা, আজ এই নেতা দায়িত্বে, পরবর্তীতে কে আসবে, সেটির একটি প্রক্রিয়া তৈরি হবে। অর্থাৎ নেতৃত্বের শূন্যতা হবে না। এই বিষয়গুলো যেমন একদিকে সঠিকভাবে সুন্দরভাবে গড়ে উঠবে, একটি প্রসেস, একটি প্রক্রিয়া গড়ে উঠবে, ঠিক একইভাবে এই প্রক্রিয়া অনুসরণ করার মাধ্যমে দলের ভিত্তি সাধারণ মানুষের মধ্যে ভিত্তিটা দৃঢ় হবে। দলের সাংগঠনিক ভিত্তি বলুন, রাজনৈতিক ভিত্তি বলুন, দৃঢ় হবে। কারণ মানুষজন তখন যাবে, নেতারা যারা দায়িত্বে থাকবে তারা দেখে 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 সত্যিকার কর্মী তারা তৈরি করবে দলের জন্য, যারা
দলের নীতি আদর্শকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাবে এই ধরনের কর্মী তৈরি করবে। হাইব্রিড কর্মী তারা তৈরি করবে না, প্রকৃত কর্মী যারা দলের দুঃসময়, আপনারা যেমন বিগত স্বৈরাচার সময় আন্দোলনের সময় শত অত্যাচার নির্যাতনের মুখেও দলকে ধরে রেখেছিলেন, দলের ঐক্যকে ধরে রেখেছিলেন, দলের ব্যানারকে ধরে রেখেছিলেন আপনারা। এই ধরনের কর্মী শত অত্যাচার নির্যাতনের মুখেও এই ধরনের কর্মী তৈরি করবে। ওই যে আমরা যেটা বললাম একটু আগে, যেটা বললাম আমি, যে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে নেতা চলে আসবে, সে চেষ্টা করবে প্রকৃত কর্মী তৈরি করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, একটু আগে আমাদের দলের মহাসচিব সাহেব উনি ওনার বক্তব্য বলেছেন, দেশের সামগ্রিক প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে বলেছেন। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সম্পর্কে উনি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন। কর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত হওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা আন্দোলন এগিয়ে এসেছিল, এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে। সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। কেন? কারণ যেই অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের মানুষ গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে, আন্দোলনকারী গণতন্ত্রী বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন, দেশের ক্ষমতা দেশের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। হ্যাঁ, এখন এসেছে সংস্কারের বিষয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই ওয়াকেফাল আছেন, দেশের মানুষ ওয়াকেফাল আছে যে জাতীয়তাবাদী দল 1 মাস আগে নয়, 2 মাস আগে নয়, 3 মাস আগেও নয়, আজকে থেকে প্রায় 2 বছর আগে আমরা বাংলাদেশের এবং দেশের মানুষের উন্নয়নের জন্য 31 দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছি। আজকে অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে। আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে তারাও সংস্কারের কথা বলছে, কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে। কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয়, 3 মাস আগেও নয়, 6 মাস আগে নয়, আজ থেকে 2 বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, এই সংস্কার প্রস্তাব এটি যে কোনো সাধারণ মানুষ বোঝে। সংস্কার প্রস্তাবের কাজ বা সংস্কারের কাজ অবশ্যই অন্তর্বর্তীকালীন সংস্কার, কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাই যে তারা শুরু করুক। কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে। কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময়ে। রমজানের নিত্যপণ্যের সরবরাহ ও দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ এর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আগামী 30শে নভেম্বর নির্বাচন, এই নির্বাচনের পরে নতুন কমিটি আসবে, তারাও চেষ্টা করবে। সবকিছু আমি যা চাই সেটা যদি না পাই আমার মনে কষ্ট লাগে, সুতরাং আপনারা একটু কষ্ট নিয়েন না।
আপনারা এই এনআরবিসি ব্যাংক যেই আমাদের সহযোগিতা দিয়েছে, এই সহযোগিতায় আপনারা আপনাদের পড়ালেখা চালিয়ে যান। লেখনির মাধ্যমে এদেশ এবং অর্থনৈতিক সেক্টরটা ব্যাপক ভূমিকা পালন করবে এবং এনআরবিসি ব্যাংক যেন আপনাদের সার্বক্ষণিক আপনাদের এই উন্নয়নের কার্যক্রমে, সামাজিক কার্যক্রমে সবসময় পাশে থাকতে পারে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। পাকিস্তানের প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। শুক্রবারের মধ্যে তাকে মুক্তি দেওয়ার দাবি মেনে না নেয়ার রোববারের বিক্ষোভ ঠেকাতে শনিবারই দেশ জুড়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ডু অর ডাই শীর্ষক এই কর্মসূচি দমনে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার। রাজধানী ইসলামাবাদে বিক্ষোভকারীরা যেন ঢুকতে না পারে সে লক্ষ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ ভ্যান। বিক্ষোভকারীদের গ্রেপ্তারের পর কোথায় রাখা হবে সেসব সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছে। গেল কমাসে একাধিকবার রাজধানীতে বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে পিটিআই সমর্থকরা। 24 নভেম্বর পূর্ব ঘোষিত আন্দোলন ঠেকাতে 2 মাসের জন্য রাজধানীতে 144 ধারা জারি করা হয়। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর 8000 অতিরিক্ত সদস্য মোতায়েনের অনুরোধ করেছে ইসলামাবাদ প্রশাসন। অদূরে পাঞ্জাব প্রদেশেও রোববার থেকে 3 দিনের জন্য 144 ধারা জারি করা হয়েছে। মোতায়েন রয়েছে প্রায় 11,000 নিরাপত্তা কর্মকর্তা। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।